স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে আন্তর্জাতিক সমর্থন। আজ রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। প্রাণ বাঁচাতে গাজা সিটি ছাড়ছে মানুষ, হামলায় নিহত 90। ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্র কিনে কিয়েভকে দিচ্ছে ইউরোপ, জানালেন ডোনাল্ড ট্রাম্প। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা চলছে। ভেনেজুয়েলার অভিবাসীদের ফিরিয়ে না নিলে চরম মূল্য দেয়ার আলটিমেটাম ট্রাম্পের। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েন ঘোষণাবিহীন যুদ্ধ বলে দাবি কারাকাসের। ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে তৎপর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। নিন্দা তেহরানের। স্ন্যাপব্যাক কার্যকর হলে আইএই এর সঙ্গে চুক্তি ভেঙে দেয়ার হুঁশিয়ারি। এবং সাইবার হামলার পর ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটে শিডিউল বিপর্যয়। অনলাইন সেবা ঠিক না হওয়ায় বিপাকে লাখো যাত্রী। সন্দেহের তীর রুশ হ্যাকারদের দিকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। ইসরায়েলের বিমান বাহিনীর অবিরাম গোলাবর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা। গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিভীষিকাময় হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 90 ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যাচ্ছে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে। আর গাজা সিটি ছেড়ে পালাতে পরিবার প্রতি গুনতে হচ্ছে প্রায় 4 লাখ টাকা। গাজার আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে সতর্কতামূলক পোস্টার। এতে গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে ইসরায়েলের জরুরি সতর্কবার্তা দেয়া আছে। স্থানীয়দের পরিবার সহ এলাকা ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে। লিফলেটে হামাসের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণাও রয়েছে। শনিবার ভোর থেকে গাজা জুড়ে হামলায় নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এর মধ্যে বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। আকাশপথে বোমা, বিস্ফোরক ভর্তি রোবট আর টানা গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই শহর। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। প্রাণ বাঁচাতে দক্ষিণমুখী হচ্ছেন হাজারো মানুষ। দক্ষিণে গেলেই বা কি হবে? দক্ষিণের মানুষেরও তো অর্থের অভাব। মাত্র 1 মিটার জমির ভাড়া 20 থেকে 50 শেকেল পর্যন্ত বেড়ে গেছে। অথচ কারো হাতে টাকা নেই, কাজ নেই, চাকুরি নেই, জীবিকা নির্বাহের কোনো উপায়ই নেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গেল 2 সপ্তাহে গাজা নগরীর অন্তত 20টি সুউচ্চ ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি এসব ভবন হামাস ব্যবহার করত। শরণার্থীদের চাপে গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকায় দুর্দশাকে হতাশার চেয়েও ভয়াবহ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা MSF। নেই পানি, খাবার কিংবা তাঁবু খাটানোর জায়গা। উত্তর থেকে আসা বাস্তুচ্যুতদের হাতেও কিছু নেই। MSF জানায় এতবারের বাস্তুচ্যুতি আর ভয় পেরিয়ে গাজাবাসীর অবস্থা এখন বর্ণনার অতীত। জাতিসংঘের রিপোর্ট বলছে গাজা ছেড়ে পালাতে গড়ে একটি পরিবারকে খরচ করতে হচ্ছে প্রায় 4 লাখ টাকা। এর মধ্যে ট্যাক্সি ভাড়া, তাঁবু আর জমির দাম আকাশ ছোঁয়া। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। UNRWA বলছে আশ্রয় সামগ্রীতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। এতে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিয়েছে। হামাস অভিযোগ করেছে আবাসিক এলাকায় বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করছে ইসরায়েল। এটিকে যুদ্ধাপরাধ বলছে তারা। একই সঙ্গে হামাসের কাশেম ব্রিগেডস প্রকাশ করেছে এক ফেয়ারওয়েল পিকচার বা বিদায় ছবি। ছবিতে জীবিত ও মৃত 48 জন ইসরায়েলি জিম্মির ছবি একত্র করা হয়েছে। গাজায় ইসরায়েলের অভিযানে গণহত্যা হয়েছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো হামাসের 7 অক্টোবরের হামলাকেই গণহত্যা বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন। সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে না আসলে এবং যুদ্ধবিরতির ঘোষণা না করলে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা গেল জুলাইয়ে জানিয়েছিল স্টারমার প্রশাসন। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা যুদ্ধবন্ধ, জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। তেল আবিবে যুদ্ধের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। অন্যদিকে ইয়েমেনে হাউথি নেতারা নেতানিয়াহু বাহিনীর সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনকে সমর্থন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ইসরায়েলের তেল আবিবে হাজার হাজার মানুষ সমবেত হয়ে গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে প্রতিবাদে অংশ নেন।
বিক্ষোভকারীরা ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বন্দীদের ছবি ও ব্যানার হাতে ধরে রাস্তায় নেমে ফ্রিডম টু প্যালেস্টাইন ও ব্রিং হোম দি হোস্টেজেস স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থী, পরিবার এবং রাজনৈতিক সংগঠনের সদস্যরা মিলিত হন। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষও দেখা দেয়। প্রতিবাদকারীরা রাস্তায় বসে আন্দোলন চালানোর পাশাপাশি কিছু এলাকায় ব্যারিকেড তৈরি করে। বিক্ষোভে উপস্থিত আন্দোলনকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানায় যাতে তারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়। ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে গাজা সংকটের বিরুদ্ধে প্রতিবাদ করে। তারা ইসরায়েলের হত্যাযোগ্য ভূখণ্ডন, বিতরণ এবং অবকাঠামো ধ্বংসকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে। হাউথি নেতারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালিয়ে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত সমর্থন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। গ্রিসের অ্যাথেন্সে শত শত মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়ে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানায়। তারা ফ্রিডম টু প্যালেস্টাইন স্লোগান দেয়, ফিলিস্তিনের পতাকা এবং নো টু জেনোসাইড লেখা ব্যানার ধারণ করে। শিক্ষার্থীরা গাজার স্কুলে ধ্বংসযজ্ঞের ঘটনায় তাদের সহমর্মিতা প্রকাশ করে। কানাডা জুড়েও গাজা বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে হাজারো মানুষ। আয়োজকরা ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানান। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও টরন্টো সহ বড় শহরগুলোতে শনিবার হাজারো বিক্ষোভকারী জলবায়ু সংকট, অভিবাসী ও শ্রমিক অধিকার, আদিবাসী সুরক্ষা ইস্যু ঘিরে মার্ক কার্নি সরকারের নানা সিদ্ধান্তের বিরোধিতা করেন। এদিকে নেদারল্যান্ডসের হেগ শহরে হাজার হাজার মানুষ সমবেত হয়ে অভিবাসন নীতির কঠোর করার দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি রাজপথ অবরোধ করা হয় এবং রাজনৈতিক দলের সদর দপ্তরের জানালা ভাঙা হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে স্থানীয় নিরাপত্তা বাহিনী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হচ্ছে বলে প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ওয়াশিংটন থেকে অস্ত্র কিনে কিয়েভকে অস্ত্র সহায়তা দিচ্ছে ইউরোপের দেশগুলো। এর মধ্যেই মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্বল্পতার কারণে প্যাট্রিয়ট মিসাইল সহ কিছু অস্ত্র বিক্রি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেন ও রাশিয়া একে অপরের শহর ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেন যুদ্ধে রুশ আগ্রাসনের বরাবরই সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নিজ অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে ইউক্রেন যুদ্ধ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি। বলেন, বাইডেন প্রশাসনের মতো ভুল না করে জুলাইয়ে স্বাক্ষরিত অস্ত্র বিক্রির চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি ন্যাটোর মিত্রদের কাছে বিপুল অর্থের বিনিময়ে অস্ত্র বিক্রি করছে। পরে এই দেশগুলো সেই অস্ত্রই ইউক্রেনে সরবরাহ করছে। ট্রাম্পের মতে ইউরোপীয় ন্যাটো দেশগুলোকে প্রধান বোঝা বহন করতে হবে, যুক্তরাষ্ট্রকে নয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন $6,700 কোটি বেশি অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছে কিয়েভকে। এর বড় অংশ গিয়েছিল বাইডেন প্রশাসনের সময়। এ কারণে মার্কিন অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিক। এক প্রতিবেদন অনুযায়ী ন্যাটোর মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে পেন্টাগন। নীতির এই পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে ডেনমার্কের কাছে কয়েক শত কোটি ডলারের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প প্রশাসনের রাশিয়ার ওপর শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলো যেমন তাদের দায়িত্ব পালন করছে, যুক্তরাষ্ট্রেরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলার অপরাধী ও মানসিক রোগীদের ফিরিয়ে নিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেরত না নিলে চরম মূল্য দিতে হবে বলে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েন ঘোষণাহীন যুদ্ধ বলে জাতিসংঘের তদন্ত দাবি করেছে ভেনেজুয়েলা। কয়েক দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌ মোতায়েন এবং কথিত মাদকবাহী নৌযানগুলোর ওপর মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবারও ভেনেজুয়েলার আরও একটি সন্দেহজনক মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এতে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ভেনেজুয়েলার কারাগার ও মানসিক আশ্রম থেকে মুক্তি দেয়া হাজারো মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এসব অবৈধ অভিবাসীদের দানব আখ্যা দিয়ে দ্রুত ফেরত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আর মাদুরো সরকার এমন না করলে চরম মূল্য দেওয়ারও হুমকি দেন ট্রাম্প। যদিও এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রতিষ্ঠান বা যাচাইযোগ্য তথ্য দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে ভেনেজুয়েলা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে মার্কিন হামলায় নিহতদের ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী ভলোদিমির পাদ্রিনো লোপেজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় বলেন, এটি একটি অঘোষিত যুদ্ধ। মাদক ব্যবসায়ী হোক বা না হোক, কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়ে ভেনেজুয়েলার মানুষদের হত্যা করা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এর মধ্যে ক্যারিবীয় দ্বীপ লা উরচিলায় 3 দিনের সামরিক মহড়া চালিয়েছেন। জনগণকে অস্ত্র প্রশিক্ষণে আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনে ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের দেয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র 8টি যুদ্ধজাহাজ, F-35 যুদ্ধবিমান এবং প্রায় 4500 সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলার উপকূলের কাছে। ওয়াশিংটন বলছে এটি মূলত মাদক বিরোধী অভিযান, কিন্তু আন্তর্জাতিক আইনে বেসামরিক জাহাজে সরাসরি হামলা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ইরান সমঝোতায় বিশ্বাসী, তবে যে কোনো আক্রমণে পাল্টা জবাব দেবে তেহরান। একই সঙ্গে স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিও ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যস্থতা করায় চীনের ভূমিকার প্রশংসা করেছে পেজেশকিয়ান প্রশাসন। ইরানে পরমাণু কর্মসূচিতে হ্রাস টানতে দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বা E3। জাতিসংঘেও তাদের এই প্রস্তাব গৃহীত হয়েছে। এতে 28 সেপ্টেম্বর থেকে তেহরানের উপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসবে। দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত কেবল পারমাণবিক চুক্তির দরজা বন্ধ করবে তা নয়, উল্টো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে। চায়না মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি। ইরান সত্য ও ন্যায়ের পক্ষে থেকে শান্তি, স্থিতিশীলতা ও মানবাধিকারের নীতি মেনে চলায় বিশ্বাসী। তবে যে কোনো আক্রমণের মুখে শক্ত হাতে জবাব দিতেও পিছপা হবে না তার দেশ। একই দিন তেহরান জানায়, স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে হওয়া চুক্তিও ভেঙে দেবে দেশটি। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে শুধু IAEA চুক্তি ভঙ্গই নয়, আরও কঠোর প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারি দেয় তারা। এই অবস্থায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান চীনের ভূমিকাকে কৌশলগত বলে অভিহিত করেছেন। গত বছর বেজিং এর মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ দুই দেশে তাদের দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়। প্রেসিডেন্টের মতে এই পুনর্মিলন কেবল তেহরান রিয়াদ নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও উন্নয়নের রূপরেখা। চীনের এই ভূমিকার প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন লাখো যাত্রী। ওয়েবসাইটে সাইবার হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিটু বড়ুয়া রিপোর্ট। শুক্রবার রাত 10টার সময় আকস্মিক সাইবার হামলায় অচল হয়ে পড়ে জার্মানি সহ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর। সাইবার অপরাধীদের হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন ব্রান্ডেনবুর্গ সহ বেশ কয়েকটি বিমানবন্দরের চেক ইন সিস্টেম অচল হয়ে যায়। এতে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়। সময় মতো চেক ইনের পর নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে রাতভর বিমানবন্দরে কাটাতে হয় লাখো যাত্রীকে। হামলার পরপরই এক বিবৃতিতে বিমানবন্দরের সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা ব্যাহত হচ্ছে। তবে পরে স্বীকার করা হয়, সাইবার হামলার ফলে চেক ইন ও বোর্ডিং সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, এর প্রভাব পড়েছে একাধিক দেশের এয়ারলাইন্স ফ্লাইট সূচিতে।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে যাত্রীদের ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের বিষয়টি অবহিত করেছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অনলাইনে চেক ইন বন্ধ থাকলেও অফলাইন পদ্ধতিতে বিমান যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরগুলোতে কমপক্ষে 10টিরও বেশি সাইবার হামলার ঘটনায় সাইবার অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার অপরাধীদের কার্যক্রম ততই বাড়ছে। তাই এই মুহূর্তে তথ্য প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের গ্রেফতারের দাবি তুলেছে জেনজি আন্দোলনকারীরা। 8 সেপ্টেম্বরের বিক্ষোভে গুলিবর্ষণে 19 জন নিহত হওয়ার ঘটনায় তাদের সরাসরি দায়ী করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জেনজি উপদেষ্টা ডক্টর নিকোলাস ভুসাল জানান, ওলির পাশাপাশি কাঠমান্ডুর প্রধান জেলা প্রশাসক ছাবি রিজালকেও আটক করা উচিত। নিহতদের ঘটনায় 3 জনই দায় এড়াতে পারবেন না বলে দাবি আন্দোলনকারীদের। এদিকে নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের। সংবিধান ঘোষণার 10ম বার্ষিকীতে দেয়া ভাষণে কার্কি জানান, সুশাসন ও সমৃদ্ধি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কারণেই বিক্ষোভ সহিংস আকার ধারণ করে। এক দশক আগে প্রণীত নেপালের সংবিধান এখন এক কঠিন সন্ধিক্ষণে। সাম্প্রতিক সময় তরুণদের চাপে গঠিত নতুন সরকার পড়েছে চ্যালেঞ্জের মুখে। সাংবিধানিক নিয়ম ভেঙে একজন সাবেক প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দৃষ্টিতে দাবি উঠেছে সংবিধান সংশোধনের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক পথে এই সমস্যার সমাধান করতে হবে। নেপালের সংবিধান কার্যকর হওয়ার 1 দশক পর দেশটির প্রধান আইন এখন এক কঠিন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশজুড়ে তরুণদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার গঠন করে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এর জেরে সাংবিধানিক নিয়ম ভেঙে একজন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী কেবল পার্লামেন্টের সদস্যই প্রধানমন্ত্রী হতে পারেন এবং প্রধান বিচারপতি কোনো রাজনৈতিক পদে যেতে পারেন না। শুরুতে তরুণদের এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হলেও এর মূল কারণ ছিল দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা এবং জবাবদিহিতার অভাব। যদিও আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল পুরনো রাজনৈতিক নেতাদের অপসারণ, কিন্তু সাংবিধানিক সংশোধনীর দাবি তখন মুখ্য ছিল না। বর্তমানে তরুণদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নির্বাহী প্রধান এবং একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি দমন কমিশন গঠন। সংবিধান বিশেষজ্ঞদের মতে, সাংবিধানিক নিয়ম ভেঙে প্রধানমন্ত্রী নিয়োগে সংবিধানে কিছুটা ক্ষতি হলেও এই পদক্ষেপ বৈধ। সংবিধানকে বাঁচাতে হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বৈধ উপায়ে এর প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনতে হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গণভোট আয়োজন করে সমাধান করা যেতে পারে। অন্য কোনো উপায়ে সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করা হলে তা এই সনদকে আরও দুর্বল করবে বলে মনে করেন তারা। এদিকে প্রধানমন্ত্রী কার্কি জানান, তরুণদের এই আন্দোলন হয়েছে শাসন ব্যবস্থা, সমৃদ্ধি এবং উন্নয়নে ব্যর্থতার কারণে। সংবিধানের সঠিক বাস্তবায়ন না হওয়াকেই তিনি এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও বলেন, তার সরকার বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কাজ করবে, কারণ গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে নেপালের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনে পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। শীর্ষ মৌসুম শুরুর সময় দেশ জুড়ে অস্থিরতায় বিদেশি পর্যটকের আগমন 30% পর্যন্ত কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, ব্যাপক বুকিং বাতিলের কারণে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ট্রেকিং আয়োজন সব ক্ষেত্রেই দেখা দিয়েছে ধস। কাঠমান্ডুর থামেল এলাকার দোকান, পানশালা আর রেস্তোরাঁ, যেখানে সাধারণত বিদেশি ট্রেকারদের ভিড়ে সরগরম থাকার কথা, সহিংস আন্দোলনের বেশ কয়েকদিন পরও প্রায় খালি। দুর্নীতি বিরোধী বিক্ষোভে দেশটিতে যে অস্থিরতা সৃষ্টি হয়, এর প্রভাবেই বুকিং বাতিলের হিড়িক দেখা দিয়েছে দেশটিতে। পরিস্থিতি মোটেও ভালো নয়। অনেক বুকিং বাতিল হয়েছে, এমনকি 1 মাসের রিজার্ভেশনও গেল। বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। এর প্রভাব পড়ে সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের উপর।
যদি পর্যটন ব্যবসা না থাকে অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যাবে। নেপাল পর্যটন বোর্ডের প্রধান দীপক রাজ যোশী জানিয়েছেন, বিদেশি আগমন আগের তুলনায় প্রায় 30% কম। তার মতে প্রশাসনিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু পর্যটক নয়, বিনিয়োগকারীদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। পর্যটক আগমন প্রায় 30% কমে গেছে। 2-3 দিন পুরোপুরি কারফিউ ছিল, বিমানবন্দরও বন্ধ ছিল, তবে এখন সবকিছু স্বাভাবিক হয়েছে। তাই আমরা আশা করছি পর্যটক আগমনও আবার বাড়বে। পর্যটকদের প্রায় 8 থেকে 10% বুকিং বাতিল হয়ে গেছে, তবে বেশিরভাগ পর্যটকই নেপালের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন। ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের পর্যটকরা সাধারণত কাঠমান্ডু থেকে ভ্রমণ শুরু করেন, কিন্তু সংসদ ভবন ও হিলটন হোটেল পুড়ে যাওয়ার ছবির কারণে বহু দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে। বছরে গড়ে 12 লাখ পর্যটক যান নেপালে, যা জিডিপির প্রায় 8% যোগায়। আমাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তাই দুশ্চিন্তা হয়েছিল, কারণ আমরা ট্যুরে ছিলাম। তবে সঙ্গে সঙ্গেই আবার নতুন ফ্লাইট বুক করতে পেরেছি। হ্যাঁ, কিছুটা ভয় কাজ করছিল সবকিছু ঠিকঠাক চলবে কিনা। বিক্ষোভ পরবর্তী ধ্বংসস্তূপ ও পোড়া গন্ধ এখনও কাঠমান্ডুর অলিগলিতে লেগে আছে। তবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে নতুন সরকার দায়িত্বে নেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে কোনোভাবেই ঘাঁটিটির নিয়ন্ত্রণ দেয়া হবে না বলে সফট জানিয়েছে তালেবান সরকার। তবে যৌথ স্বার্থের বিষয়ে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে কাবুল। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। মাত্র কয়েকদিনে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। 2রা জুলাই বৈদ্যুতিক সংযোগ কেটে গোপনে ঘাঁটিটি খালি করে। সবশেষ ওই বছর 30 আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায়। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল পালানো। কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে নিজেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও ওয়াশিংটনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয় ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত। ট্রাম্পের এই পরিকল্পনাকে ভালোভাবে নিচ্ছে না চীনও। আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের সাগাইং অঞ্চলে পিপলস ডিফেন্স অর্গানাইজেশনের হামলায় প্রাণ হারিয়েছে 4 জান্তা সেনা ও 2 পুলিশ সদস্য। এখন জান্তা বাহিনীর পাল্টা হামলার আশঙ্কা দেখছে বিপ্লবী বাহিনী। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুতরা অভিবাসী হিসেবে থাইল্যান্ডে পাড়ি জমানোয় বড় পরিবর্তন আসছে দেশটির শ্রমবাজারে। সম্প্রতি মিয়ানমারের সাগাইং অঞ্চলের কানবালু উপশহরে গেরিলা হামলা চালায় পিপলস ডিফেন্স অর্গানাইজেশন। এতে নিহত হন সেনা ও পুলিশের বেশ কয়েকজন সদস্য। সংঘর্ষের সময় থানার পক্ষ থেকে সেনা সহায়তা চাওয়া হলেও তা পৌঁছাতে দেরি হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যে কোনো সময় জান্তা বাহিনী এলাকাটিতে অগ্নিসংযোগ, নির্বিচার আটক বা হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে সতর্ক করেছে বিপ্লবী বাহিনী ও স্থানীয় প্রতিরক্ষা সংগঠন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুতদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে থাইল্যান্ড। স্থানীয় শ্রমবাজারে শরণার্থীদের প্রবেশ গভীর প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। কম মজুরিতে শ্রম বিক্রি করছে মিয়ানমার থেকে যাওয়া অভিবাসীরা।
এদিকে সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী উ নৌসো। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বাড়ানো, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, মাদক, মানব পাচার, অনলাইন জালিয়াতি ও আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। বিশ্লেষকরা বলছেন, এ সফর চীনের সঙ্গে মিয়ানমারের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক গভীর করার পাশাপাশি আসিয়ান কাঠামোয় তাদের সক্রিয় অবস্থানকে জোরদার করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা। তারা মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিশ্ব দরবারে এই ঘোষণা দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর, এবার জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আর এবারের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে ওই দিন বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সফর সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন, এই ৪ নেতা আছেন সরকারি প্রতিনিধি দলে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনৈতিক নেতাদের আগমনকে কেন্দ্র করে পাল্টে গেছে দৃশ্যপট। এ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা। তারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া জামাতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমানও মনে করেন, বৃহত্তর স্বার্থে বাংলাদেশ যে একতাবদ্ধ সেটি জানান দেওয়ার পাশাপাশি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবেন বিশ্ব দরবারে। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অভিবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসায় $১ লাখ ফি ধার্য করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিপাকে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে কর্মরত ভারতীয় ও চীনা কর্মীরা। এই অবস্থায় বিদেশি কর্মীদের দেশের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে বড় বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ দিতে ১৯৯০ সালে চালু হয় H-1B বা দক্ষ কর্মী ভিসা। কয়েক হাজার ডলার ফির মাধ্যমে এই ভিসার জন্য আবেদনের সুযোগ পাওয়া যেত। তবে এক লাফে সেই ফি এর পরিমাণ $১ লাখ উন্নীত করে শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এতে মার্কিন কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি শুধুমাত্র অসাধারণ দক্ষ কর্মীরাই যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে প্রবেশের সুযোগ পাবে। একই দিন গোল্ড কার্ড ভিসা পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। ব্যক্তিগতভাবে $১০ লাখ কিংবা ব্যবসার ক্ষেত্রে $২০ লাখ বিনিয়োগকারীদের জন্য এই ভিসা খোলা থাকবে। পরিসংখ্যান বলছে H-1B ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ভারত। শুধু ২০২৪ সালে এই ভিসার ৭১% সুবিধাভোগী ছিলেন ভারতীয়রা। দ্বিতীয় অবস্থানে ছিল চীন। নতুন আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই কর্মীদের প্রত্যেককে ভিসা নবায়নে গুনতে হবে প্রায় $৮৮ লাখ। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হলেও এতে দেশটির অর্থনীতি লাভবান হবে বলে মনে করছেন বাসিন্দারা। আমেরিকা কা নুকসান ইন্ডিয়া কা নুকসান নেই। এটা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি, ভারতের জন্য নয়। আমি মনে করি এই ফি বাড়ানো আপাত দৃষ্টিতে খারাপ হলেও ভারতের জন্য উপকারী। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এর মধ্যে ভিসাদারীদের সতর্ক করেছে। মাইক্রোসফট ও মেটা তাদের H-1B ভিসা কর্মীদের দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যারা দেশের বাইরে আছেন তাদের দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে। ট্রাম্পের এই অভিবাসন নীতি নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন ইমিগ্রেশন কাউন্সিল বলছে, আবেদনের ফি নির্ধারণের ক্ষমতা শুধু কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন প্রতিষ্ঠান ঠিক করে
কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পূর্ণ হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হবেন পলাতক প্রবাসীরা। সৌদি সরকারের দেয় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ায় পরবর্তীতে দেশটির প্রশাসন কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছিলেন। এবার তাদের জন্য সুখবর দিল সৌদি সরকার। পুরুপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের জন্য বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে সৌদি সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন। সরকার খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে প্রবাসীদের জন্য। সবাই প্রবাসীদের যারা অবৈধ আছে বাংলাদেশের এবং কি যত প্রবাসী আছে সবার জন্য সুযোগ দিছে যে হুরুপ এবং কি যতগুলো সমস্যা আছে সমাধান করার মতো। আশা করি সবাই বৈধ পথে আসবো এবং কি বৈধ পথে রেমিটেন্স পাঠাবে। সৌদি আরবে অবৈধ মানুষকে যে কোনো কারণবশত বৈধ হওয়ার জন্য সুযোগ দিছে। তো এই সুযোগটা আমরা কখনো হাতছাড়া করব না, চেষ্টা করব যে বৈধ হওয়ার জন্য। তবে ট্রান্সফারের ফি সংক্রান্ত বিষয়টি আবেদনকারীর অগ্রিম জানতে পারবেন না। কেবল কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া শুরু করলে সেই তথ্য সিস্টেম থেকে পাওয়া যাবে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সৌদিতে আসার 1 বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুপ্রাপ্ত হয়েছেন তারা এই সুযোগ পাবেন না। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। টাইম মেশিনে ট্রাভেল করা আদৌ কি সম্ভব? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির শত শত বছরের ইতিহাস জানার সুযোগ মিলবে ভার্চুয়াল টাইম মেশিনে। সিটি মিউজিয়ামে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রদর্শনের জন্য ব্যবহার করা হবে এই দারুণ ব্যবস্থা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। পুরানো এক ভবনের ৪র্থ তলায় এই রেলপথ। একটু আগ বাড়ালেই দেখা মিলবে অদ্ভুত এক ঘড়ির দৃশ্য দেখে হারিয়ে যাবেন হেলসিঙ্কির শত বছরের ইতিহাসে। রেলপথ আর ঘড়ি সাজানো এক জাদুঘরে, নাম কাউপুঙ্গিন মুজিও বা সিটি মিউজিয়াম। এই জাদুঘরের মূল আকর্ষণ হচ্ছে টাইম মেশিন। ভার্চুয়াল স্ক্রিনে ট্রাভেল করে ফিরে যাওয়া যায় হেলসিঙ্কি শহরের প্রথম জীবনে। কেমন ছিল শহরের পথঘাট, মানুষের চলাফেরা ও জীবন ব্যবস্থা? যেসব জায়গায় আজ কোলাহল, সেখানে এক সময় চলতো ঘোড়ার গাড়ি কিংবা দাঁড়িয়েছিল ছোট্ট কাঠের বাড়ি। জাদুঘরের প্রতিটি কক্ষ যেন এক একটি যুগের গল্প। কোথাও সাজানো আছে 1950 দশকের লিভিং রুম, পুরানো সোফা, রেডিও, সেলাই মেশিন আর টেবিল ল্যাম্প। দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় মধ্যযুগীয় হেলসিঙ্কির ঘরোয়া জীবনে। শিশুদের জন্য এই চিলড্রেন টাউন। ছোটরা খেলতে খেলতে শিখতে পারে কেমন ছিল পুরানো স্কুল, খেলনা, দোকান আর পরিবার। আমার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছি, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে যেন যে আমি সময়ের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলাকে ওরা এমনভাবে সাজিয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, সেটা সত্যি অকল্পনীয়। 19 শতক থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত হেলসিঙ্কি শহরের ময়লার ভাগাড় থেকে রিসাইকেল করা জিনিসপত্র আছে প্রদর্শনীতে। শত বছর আগে ফেলে দেওয়া জিনিসপত্রগুলো পরিশোধন করে এখানে রাখা হয়েছে। আইকনিকভাবে একটি রোবট তৈরি করা হয়েছে। এটিতে বোঝানো হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে ফিনল্যান্ড এখনও স্বচ্ছ সুন্দর রয়েছে, যার কারণে মানুষের কাছে সেগুলো উপস্থাপন করা হচ্ছে এই জাদুঘরের মাধ্যমে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। 6 বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবার খুলে দেওয়া হলো ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রালের আইকনিক টাওয়ার। 1200 ওক গাছের ব্যবহারে গড়া হয়েছে বিখ্যাত কাঠের ছাদ। প্রাচীন পাথরের সিঁড়ি বদলে বসানো হয়েছে নতুন কাঠের সিঁড়ি। ক্যাথেড্রালের এই সংস্করণ দেশটির পুনর্নির্মাণ যাত্রায় এটি এক বড় মাইলফলক হিসেবে দেখছেন দর্শনার্থীরা। 2019 সালের 15 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয় ফ্রান্সের রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের 2টি টাওয়ার।
আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্যাথেড্রালের ছাদ, ধসে পড়ে এটির চূড়া। এ ঘটনার পর গত বছর ডিসেম্বরে মূল কাঠামোর আংশিক উদ্বোধনের পর স্থানীয় সময় শনিবার প্রথমবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো টাওয়ার দুটি। আগুনে পুড়ে যাওয়ার পর ক্যাথেড্রালটি পুনরায় নির্মিত হতে দেখে বেশ ভালো লাগছে। আমি ভেতরে যাওয়ার অপেক্ষায় রয়েছি। আমি টাওয়ারটির উপরে উঠেও দেখতে চাই। টাওয়ারে ওঠার প্রাচীন পাথরের সিঁড়ির বদলে বসানো হয়েছে নতুন কাঠের সিঁড়ি। ঘণ্টা ঘরে আবারও স্থাপন করা হয়েছে 17 শতকে নির্মিত 13 টন ওজনের বিখ্যাত এমানুয়েল ঘণ্টা। যদিও ঘণ্টাটি আগুন থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু যেসব কাঠের বিম সেটিকে ধরে রেখেছিল তা ভস্মীভূত হয়েছিল বলে জানা গেছে। পুনর্গঠিত হয়েছে ক্যাথেড্রালের বিখ্যাত কাঠের ছাদ, যা দ্য ফরেস্ট নামে পরিচিত। সম্পূর্ণভাবে আগুনে ধ্বংস হওয়া এই অংশটি আবার গড়া হয়েছে প্রায় 1200 ওক গাছের ব্যবহার করে। নিখুঁত কারিগরি, নকশা ও শিল্প সৌন্দর্যের সমন্বয়ে এটি এক অনন্য পুনর্নির্মাণের উদাহরণ হয়ে উঠেছে বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের জন্য প্রথম ধাপে টিকিটের প্রি বুকিং সেশন শেষ করেছে ফিফা। 9 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কার্যক্রমে আবেদন করেছেন 35 লাখের বেশি। এর মধ্য থেকে কাদের ভাগ্যে জুটবে টিকিট, ফিফা তা জানাবে 29 সেপ্টেম্বর। এরপর 1 অক্টোবর থেকে নির্ধারিত সময় পর্যন্ত বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে পারবেন নির্বাচিতরা। প্রথম ধাপের বিশ্বকাপ টিকেটের প্রি বুকিং ফিফা ওপেন করে গেল 9 সেপ্টেম্বর। প্রথম দিনই সেখানে হুমড়ি খেয়ে পড়েন প্রত্যাশীরা। মাত্র 24 ঘন্টায় 1.5 মিলিয়ন আবেদন জমা পড়ে টিকিট সংগ্রহের জন্য। তাও আবার শুধুমাত্র ভিসা, ক্রেডিট কার্ডধারীরাই করতে পেরেছিলেন এই আবেদন। প্রি বুকিং ফিফা খোলা রাখে 19 সেপ্টেম্বর পর্যন্ত। 10 দিন শেষে 45 লাখের বেশি আবেদন পড়ে টিকিটের জন্য। প্রথম স্লটে ভাগ্যবান কারা পাবেন টিকিট তা 29 সেপ্টেম্বর মেইলের মাধ্যমে জানিয়ে দেবে ফিফা। এরপর 1 অক্টোবর থেকে নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন নির্বাচিতরা। বিশ্বকাপের টিকিট সংগ্রহের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়াও সহযোগী 2 দেশ কানাডা এবং মেক্সিকো থেকেও আবেদন করা হয়েছে উল্লেখযোগ্য হারে। তবে কোন দেশ থেকে ঠিক কী পরিমাণে আবেদন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি ফিফা ওয়েবসাইটে। এটা শুধু অসাধারণ একটা সংখ্যা নয়, বরং শক্তিশালী একটা বার্তাও দিচ্ছে। পুরো বিশ্ব চাইছে ইতিহাসের সবচেয়ে বড় ও রোমাঞ্চকর আয়োজনের অংশ হতে। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের ছোট বড় সব দেশের সমর্থকরা আবারও প্রমাণ করছেন ফুটবলের প্রতি আবেগ মানুষকে একত্রিত করে। 27 অক্টোবর থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি করবে ফিফা, যা চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এই স্লটে একটু বেশি সময় রাখার কারণ হচ্ছে তুলনামূলক বেশি টিকিট ছাড়া হবে এই সময়ে। আর তৃতীয় ও শেষ ধাপের টিকিট ফিফা বিক্রি শুরু করবে 5 ডিসেম্বর ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর। এই ধাপে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে ম্যাচ টিকিট ক্রয় করতে পারবেন প্রত্যাশীরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনাল ম্যাচ পর্যন্ত সর্বমোট 104 ম্যাচের সবগুলোরই টিকিট প্রি বুকিং নেওয়া হয়েছে প্রথম ধাপে। একটি ম্যাচের জন্য সর্বোচ্চ 4টি এবং পুরো টুর্নামেন্টের জন্য একজন সর্বমোট 40টি টিকিট ক্রয় করতে পারবেন। অন্যান্য আসরের তুলনায় এবার টিকিটের দাম বেশি হলেও চাহিদার কমতি নেই। এবার সর্বনিম্ন $60 মিলেছে ফিফা বিশ্বকাপের টিকিট, আর সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে $6,730 মার্কিন। 2026-এর 11 জুন অনুষ্ঠিত হয়ে বিশ্বকাপ চলবে 19 জুলাই পর্যন্ত। এবারই প্রথম 48 দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো হচ্ছে আন্তর্জাতিক সমর্থন। আজ রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র। প্রাণ বাঁচাতে গাজা সিটি ছাড়ছে মানুষ, হামলায় নিহত 90। ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্র কিনে কিয়েভকে দিচ্ছে ইউরোপ। জানালেন ডোনাল্ড ট্রাম্প। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা চলছে। এবং ভেনেজুয়েলার অভিবাসীদের ফিরিয়ে না নিলে চরম মূল্য দেওয়ার আলটিমেটাম ট্রাম্পের। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েন, ঘোষণাহীন যুদ্ধ বলে দাবি কারাকাসের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।